আজকে আমি একটা নতুন চ্যাপ্টার পড়াবো তোমাদের। এই চ্যাপ্টারটা যদিও পরে পড়াবার কথা, আজকে সুযোগ পেলাম এবং এখান থেকে যেহেতু মাস্ট কোশ্চেন দেবে এবং তোমাদের সিলেবাসে রয়েছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে মোটিভেশন। বড় চ্যাপ্টার। মোটিভেশন মানে হচ্ছে কি? প্রেরণা। মোটিভেশন মানে হচ্ছে প্রেরণা। প্রেরণা কি বা মোটিভেশন কি? অর্থাৎ আমরা যখন শিখন পড়াই তখন দেখবে শিখনের বৈশিষ্ট্য হিসাবে আমরা বলেছিলাম যে শিখন কিন্তু প্রেষণা নির্ভর। আগের দিন আমি বলছিলাম অর্থাৎ এক অর্থাৎ শিখনের জন্য প্রেষণা কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ প্রেষণা না থাকলে শিখন অনেকটাই কিন্তু শিখন প্রসেস বা যে আমাদের লার্নিং প্রসেস সেটা কিন্তু অনেকটাই ব্যাহত হয়। এখন এই প্রেষণা বা মোটিভেশন কি? দেখবি অনেক সময় আমরা একটা কথা বলি যে ছেলেটাকে তাকে মোটিভেট করতে হবে, পড়াশোনার ক্ষেত্রে তাকে মোটিভেট করতে হবে বা তাকে মোটিভেশনটা দিতে হবে। তাহলে মোটিভেশন কি? মোটিভেশন হলো এমন একটি অভ্যন্তরীণ অবস্থা যা আমাদের বিশেষ একটি কাজে উদ্বুদ্ধ করে। অর্থাৎ মোটিভেশন হলো একটি অবস্থা। প্রথমেই আমি যে কথা বলবো, মোটিভেশন বা প্রেরণা হলো একটি অবস্থা। কিরকম অবস্থা? এটার অনেক ডেফিনেশন রয়েছে। একটি অভ্যন্তরীণ অবস্থা, একটি অভ্যন্তরীণ অবস্থা, ভিতরের ব্যাপার, ভিতরে অভ্যন্তরীণ অবস্থা। অর্থাৎ এমন একটি অভ্যন্তরীণ অবস্থা যা আমাদের বিশেষ একটি কাজে উদ্বুদ্ধ করে, এই কাজকে নির্দিষ্ট লক্ষ্যমুখী করে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কাজে ব্যাপৃত রাখে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদেরকে সেই কাজের মধ্যে এনগেজ রাখে। অর্থাৎ এমন একটা ফোর্স, এমন একটা বল, এমন একটা শক্তি, এমন একটা সিচুয়েশন আমাদের ভিতরের, আমাদের মানসিক একটা ভিতরের একটা এমন একটা সিচুয়েশন যা আমাদেরকে আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য বা টার্গেটের দিকে, নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী, অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে আমাদেরকে কাজ করতে ফোর্সটা কাজ করে। আমরা যাতে সেই কাজের দিকে, সেই লক্ষ্য অভিমুখে এগিয়ে যাই, সেই জন্য বলটা কিন্তু কাজ করে। এবং যতক্ষণ না এই লক্ষ্য পূরণ হবে আমাদের, যতক্ষণ না এই যে টার্গেট এটা আমার ফুলফিল হবে, যতক্ষণ না আমি স্যাটিসফাইড হব আমার লক্ষ্যে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে কাজের মধ্যে কি রাখবে? এনগেজ বা ব্যাপৃত রাখবে। আমাকে কাজের মধ্যে এনগেজ বা ব্যাপৃত রাখবে। অর্থাৎ প্রেরণা মানুষের এমন একটা অবস্থা, আবার বলছি, যেটা মানুষকে কোনো কাজের জন্য, তার লক্ষ্য পূরণের জন্য, তার নির্দিষ্ট টার্গেট ফুলফিল করার জন্য একটা শক্তি যোগায়। এটা একটা নিজেও একটা ফোর্স বা শক্তি, সেই কাজটা করার জন্য একটা শক্তি যোগায়। প্রেরণা মানুষের অভ্যন্তরীণ অবস্থা, এটা কিন্তু তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারবে না, তার ভিতর থেকে আসে, বাইরে থেকে আসে, সেটা আমি পরে আসছি এক্সপেরিয়েন্সিং মোটিভেশন। কিন্তু অবস্থাটা অবশ্যই ভিতরের অভ্যন্তরীণ অবস্থা, অর্থাৎ ভিতরের অবস্থাকে, কিন্তু এটা এই অভ্যন্তরীণ অবস্থাকে তার পারিপার্শ্বিক, একজন মানুষের পারিপার্শ্বিক কম বেশি করতে কিন্তু পারে, কম বেশি করতে পারে। অর্থাৎ আমাদের প্রেরণা, আবার বলছি, এই যে প্রেরণা, এই প্রেরণার অনেক সংজ্ঞা আছে। আমি সংজ্ঞাগুলো প্রত্যেকটাতে যাব, তার আগে আমি এই প্রেরণা সৃষ্টির যে একটা চক্র রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলি প্রেরণা চক্র, প্রেরণা চক্র, সেই প্রেরণা চক্রটাকে আমি বুঝবো। কিভাবে বুঝবো? মন দিয়ে শোনো। বিশেষত এই চ্যাপ্টারটা অনেক রয়েছে সিলেবাসে, তোমাদের এতটা নেই, প্রেরণা অনেক বড় চ্যাপ্টার, কিন্তু সিলেবাসে না থাকলে সিটেটে কোশ্চেন পড়েছে, তাই আমি আরো দু একটা এই তোমাদের সিলেবাসের বাইরেও প্রেরণার যে অংশগুলো রয়েছে সেগুলো আমি বলে দেবো। আজকে না হলেও নেক্সট দিন আমি বলে দেবো।
প্রথমে প্রেষণার জন্য আমাদের একটা প্রেষণা একটা চক্র, অর্থাৎ একটা সার্কুলার সিস্টেম, সাইক্লিং অর্ডার। কিরকম? এই প্রেষণা পুরো ফোর্সটা কাজ করে একটা নির্দিষ্ট ওয়েতে, নির্দিষ্ট অভিমুখে। সবচেয়ে আমার কি আগে প্রয়োজন? সবচেয়ে আমার এই প্রেষণা চক্রের 1 নাম্বার যে ধাপ, মনে রাখবে ধাপটা, সেটা কি? সেটা হচ্ছে অভাববোধ। অভাববোধ বা চাহিদা বোধ। আবার বলছি, প্রেষণা চক্রের প্রথম যে ধাপ সেটা হচ্ছে অভাববোধ। আমি বলে দিচ্ছি, লিখে নাও, ছবিটা যদি বুঝতে পারছো। অভাববোধ। আমার 30 মিনিট রেকর্ড হচ্ছে, অসুবিধা আশা করি হবে না। অভাববোধ, বা আমরা এটাকে অন্যরকম ভাবে বলতে পারি আমাদের ভিতরের চাহিদা। কি জিনিসটা? না, আমরা যখন কোনো কিছুর অভাব বোধ করি, আমরা যখন কোনো কিছু আমরা চাই, সেই চাওয়াটা আমাদের হচ্ছে অভাববোধ। অর্থাৎ মানসিক এবং শারীরিক কেন বললাম? ধরো আমার ভিতরের হরমোনগত কারণে বা ভিতরের যে অভ্যন্তরীণ আমার যে প্রক্রিয়াগুলো রয়েছে, আমার ক্ষুধা পেয়েছে, খেতে আমার খিদা পেয়েছে, এবং সেই ক্ষুধার জন্য আমি আগের দিন বলছিলাম আমার সেই খিদা পেয়েছে, অর্থাৎ এই মুহূর্তে আমার ক্ষুধার জন্য আমার কিসের অভাব রয়েছে? বা আমার তৃষ্ণা পেয়েছে, তাহলে আমার খিদা পেয়েছে, তার মানে আমার কিসের অভাব রয়েছে? আমার কিসের ঘাটতি রয়েছে? আমার কিসের চাহিদা রয়েছে? বলো। খাবারের চাহিদা রয়েছে। অর্থাৎ আমি এই মুহূর্তে খাবারের জন্য একটা অভাব বোধ ফিল করছি বা অনুভব করছি। তৃষ্ণা পেয়েছে, আমার জলের অভাব রয়েছে, অর্থাৎ আমার শরীর চাইছে একটু জল। আবার এটা মানসিক অবস্থা হতে পারে, আমার ঘুমের প্রয়োজন রয়েছে, আমার ঘুমের অভাব রয়েছে, আমার চাকরির দরকার, অর্থনৈতিক অভাব রয়েছে, বা আমার চাকরির চাহিদা রয়েছে, অর্থাৎ আমার চাকরি দরকার, আমি চাকরিটা এই মুহূর্তে অভাব বোধ করছি। অর্থাৎ আমাদের এটা হতে পারে শারীরিক বা বিভিন্ন অন্য কারণ, অন্যরকম কোনো চাহিদাও আমার হতে পারে। কিন্তু আবার বলছি, সেটা শারীরিক ভিত্তিও হতে পারে বা অন্য কোন রকম হতে পারে। কারো ভালোবাসার চাহিদা হতে পারে, কারো বন্ধুর চাহিদা হতে পারে, কারোর সাথে মিশে যাওয়ার বা মিলে যাওয়ার চাহিদা হতে পারে, একাত্মবোধের চাহিদা হতে পারে। চাহিদা আমার একটা তৈরি হচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও যখন আমার এই অভাববোধ বা চাহিদাটা তৈরি হয়, অনেক অনেক রকমের চাহিদা হতে পারে। আমি আবার বলছি, হতে পারে এটা শারীরিক চাহিদা, মানসিক চাহিদা। অর্থাৎ এই অভাববোধ গুলো কিরকম হতে পারে? এই চাহিদাটা আমার ক্ষুধার চাহিদা হতে পারে, আমার তৃষ্ণার, আমার আভ্যন্তরীণ যে সমস্ত প্রসেস, আমার জৈবিক চাহিদা, সেটা হতে পারে, আমার তৃষ্ণার চাহিদা হতে পারে, আমার সঙ্গ লাভের চাহিদা হতে পারে, আমার সঙ্গ লাভের চাহিদা হতে পারে, আমার বন্ধুত্বের চাহিদা হতে পারে। ঠিক আছে? অর্থাৎ এই যে আমার অর্থনৈতিক চাহিদা হতে পারে, আমার বিভিন্ন রকম চাহিদা, আমার যৌন চাহিদা হতে পারে। অর্থাৎ এই যে চাহিদাগুলো, আমার ভালোবাসার চাহিদা হতে পারে। অর্থাৎ বিভিন্ন রকম চাহিদা, প্রথমে আমার এই চাহিদা বা অভাব বোধ আমার মধ্যে তৈরি হয়। অর্থাৎ যেটা আমি পাই না, সেটা থেকে আমার চাহিদা বোধ তৈরি হয়, অভাব বোধ তৈরি হয়। এখন যে মুহূর্তে আমার চাহিদা তৈরি হলো, ফ্রম দ্যাট ভেরি মোমেন্ট, সেই মুহূর্ত থেকে আমার মধ্যে বা প্রাণীর মধ্যে একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। অর্থাৎ যতক্ষণ না আমি এগুলো পাচ্ছি, তখন আমার ভিতরে একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। এই যে স্টেজটা, এটাকে আমরা প্রেষণা চক্রের দ্বিতীয় স্তর বলবো, যেটাকে আমরা বলি তাড়না। ইংরেজি টার্মটাও বলি নিড, ড্রাইভ, তাড়না। হোয়াট ইজ তাড়না? না, তাড়না হলো আমাদের মধ্যে অভাব বোধ থেকে সৃষ্টি হওয়া এমন একটা অস্বস্তিকর অবস্থা, যে অস্বস্তিকর অবস্থাটা আমাদেরকে স্থির থাকতে দেয় না, আমাদেরকে শান্তভাবে বসে থাকতে দেয় না। আমরা জানি
আমাদের প্রচন্ড যখন খিদে পায় তখন আমরা কিরকম আমাদের মধ্যে কি হয়, তখন আমরা কি করি, কি পাই কি খাই করি, তাই তো? আমাদের সব ক্ষেত্রে এটা, আমাদের ভালোবাসার চাহিদা বলো, সঙ্গ লাভের চাহিদা বলো, তৃষ্ণার চাহিদা বলো, যৌন চাহিদা বলো, যাই চাহিদা বলো না কেন, সেই চাহিদাটা যখন আমাদের মধ্যে সৃষ্টি হয়, সেই চাহিদা আমাদের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। যতক্ষণ না সেটা স্যাটিসফাই হচ্ছে, যতক্ষণ না এই নিডটা আমার ফুলফিল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অস্বস্তিকর অবস্থা চলে। এবং যেহেতু ততক্ষণ পর্যন্ত এই অস্বস্তিকর অবস্থাটা চলে, যেহেতু অস্বস্তিকর অবস্থাটা চলে, এই যে অস্বস্তিকর অবস্থাটা, অর্থাৎ এই যে তাড়না, এটাকে আমরা বলছি ড্রাইভ, অর্থাৎ আমাদেরকে তাড়িয়ে বেড়ায়, হান্ট করে বেড়ায়, আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদেরকে স্থির হয়ে বসে থাকতে দেয় না, আমাদের চুপচাপ বসে থাকতে দেয়। এবং যে মুহূর্তে তোমার তাড়নার সৃষ্টি হলো, সেই মুহূর্তে তুমি তৃতীয় ধাপে চলে গেলে, অর্থাৎ এই অস্থিরতা নিবারণের জন্য, এই অস্থিরতা নিবারের জন্য, আমার সেই লক্ষ্য বস্তুকে পাওয়ার জন্য আমি কিছু যান্ত্রিক প্রক্রিয়া বা কিছু সহায়ক আচরণ করি। অর্থাৎ পেশনা চক্রের তৃতীয় ধাপ হচ্ছে কিছু যান্ত্রিক আচরণ বা সহায়ক আচরণ। যান্ত্রিক আচরণ বা সহায়ক আচরণ। যান্ত্রিক কেন বলছি বা সহায়ক আচরণ, কেন আচরণটাকে আমি যান্ত্রিক বলছি, কেন যান্ত্রিক বলছি, কারণ মেকানিক্যাল বা যান্ত্রিক এই জন্য বলছি, এই যে তাড়নার থেকে সৃষ্টি হওয়া, তখন আমি ছুটে বেড়াই, দৌড়ে বেড়াই, কোথায় খাবার আছে, যদি খাবার না হয় তাহলে আমাকে বাইরে যেতে হবে। আমি আমি আগের দিন বলছিলাম, আমি 1/2 কিলোমিটার হেঁটে দিলাম, তাড়িয়ে গেলাম, আমার ঘরে খাবার নেই, আমি 1/2 কিলোমিটার হেঁটে দিলাম, আমি কিছু আচরণ করছি, সহায়ক আচরণ। সহায়ক কেন বলছে না, এটা সহায়তা করে, কিসে সহায়তা করে, এই অস্বস্তিকর অবস্থাটাকে কাটানোর জন্য এবং আমার লক্ষ্যে আমার পৌঁছানোর জন্য। অর্থাৎ একবার এই শেষ স্তর হচ্ছে আমার কি, লক্ষ্য বা উদ্দেশ্যের পরিপূরণ। লক্ষ্য বা উদ্দেশ্য দুটোই বললাম, কারণ কিছুটা সাময়িক হতে পারে, উদ্দেশ্য যখন হয় সাময়িক হতে পারে, বা এটা অনেক দূরবর্তী কোনো আমার টার্গেট, অর্থাৎ এই দিকে আমাকে জানা, এই দিকে আমাকে জানা। কিন্তু মজার বিষয় কি জানো তো, এই যে পেশনা চক্রের চতুর্থ ধাপ বা শেষ ধাপ, আমরা যেটাকে লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ বলছি, 1 2 3 4, অর্থাৎ এই যে ধাপগুলো একবার উপনীত হতে, অর্থাৎ যখন আমি এই ধাপে আমার লক্ষ্য বা উদ্দেশ্যটা পূরণ হবে, সেই ধাপে আমার কি, আমার তাড়না দূর হবে, আমার এই যান্ত্রিক আচরণ বা সহায়ক আচরণ আমি যেটা করছি সেই কথা বলবো। কিন্তু মজার বিষয় কি বলতো, মজার বিষয় কেন চক্র বললাম, যে মুহূর্তে আমার একটা লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ হয়ে যায়, সেই মুহূর্তে আমার আবার নতুন করে অভাব সৃষ্টি হয়, সেই মুহূর্তে আমার কিন্তু আবার নতুন করে অভাব, অর্থাৎ নতুন চাহিদার সৃষ্টি হয়। তাহলে একটা সহজ মনে, অর্থাৎ আমার খিদা পেয়েছে, খিদা পেয়েছে অর্থাৎ আমার খাদ্যের অভাব রয়েছে, খাদ্যের চাহিদা রয়েছে, সেজন্য আমি খিদা পাচ্ছি। এটা আমাকে কি করতে দেয় না, আমাকে স্থির হয়ে বসে থাকতে দেয় না, আমাকে তাড়িয়ে বেড়ায়, আমাকে তাড়না করে, অর্থাৎ আমাকে ড্রাইভ, এই যে ফোর্স, এটাতে আমাকে লিড করে। অর্থাৎ আমি বসে থাকতে পারবো না, যতক্ষণ না খাবার, তখন আমি কি করি, আমার মধ্যে একটা অস্বস্তি অবস্থায়, না খেতে হবে খেতে হবে, খিদা পেয়েছে খেতে হবে আমাকে, তারপর সেটাকে আমি কিছু যান্ত্রিক আচরণ করাই। অর্থাৎ কোথায় খাবার থাকে, মায়ের কাছে গেলে পাবো না, বাবার কাছে গেলে পাবো না, বাড়ির কোন জায়গাটায় যে পাবো, যদি বাড়িতে না পাই দোকানে পাবো কিনা, অর্থাৎ যতক্ষণ না আমি পাই, ছুটে বেড়ানোটা, দৌড়ে বেড়ানোটা, আমার এই লক্ষ্য পূরণের জন্য, আমার অভাববোধ মেটানোর জন্য, অভাববোধ মেটানোর জন্য যে আমার অস্বস্তিকর অবস্থাটা সৃষ্টি হয়েছে, এই অস্বস্তিকর অবস্থাটা আমার কিছু কাজ করায় এবং আমার লক্ষ্যে, এই টোটাল প্রসেসটা হচ্ছে পেশনা চক্র। সেই জন্য আমি প্রথমেই বললাম, কি বললাম, যে যখন কোনো একটা লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের জন্য, পেশনা হলো এমন একটা আভ্যন্তরীণ অবস্থা, এটা পুরোটাকে আমি পেশনা বলছি, এমন একটা পেশনা চক্র বলছি,
অর্থাৎ এমন একটা অভ্যন্তরীণ অবস্থা যেটা আমাকে তাড়িয়ে বেড়ায় এবং কিছু সহায়ক আচরণের মাধ্যমে তোমার লক্ষ্য বা উদ্দেশ্য সহজ উদাহরণ দিতে হবে। খাবার, অর্থাৎ আমার খাবার অভাব রয়েছে, আমার শরীরের মধ্যে প্রচন্ড একটা অস্বস্তি হচ্ছে, যখন আমি খাবার খাচ্ছি আমি চুপচাপ বসে থাকতে পারছি না, আমায় তাড়িয়ে বেড়াচ্ছে, তারপর আমি কিছু খাবারের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি খোঁজ খবর করছি বা রান্না তাড়াতাড়ি করে রান্না করার ব্যবস্থা করছি, কিছু আচরণ করছি, তারপর সেটা যখন আমার ক্ষুধা পূরণ হলো, তারপরে আমার শিশুর খিদার যখন হয়ে গেল তখন সে বলে না খাবার 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 শেষ হলে বাস ধরার তাড়া হয়, অর্থাৎ তখন আবার নতুন চাহিদা আমাকে বাড়ি ফিরতে হবে। এই জন্যই চক্র, অর্থাৎ এটি থেমে থাকে, মানুষের এটা থেমে থাকে না। একটা অভাব ঘুরে পরিপূর্ণতা পেলে নতুন অভাব সৃষ্টি হয়। এটা হচ্ছে প্রেষণা চক্র। এটা হচ্ছে প্রেষণার মূল বিষয়। বলো প্রেষণা চক্রটা বোঝা গেল কিনা? এরপরে বিভিন্ন জন বিভিন্ন রকমের উদাহরণ দিয়েছে, বলি বিভিন্ন জন বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে, ঠিক আছে। মনোবিদ সুইফট একটা খুব সুন্দর কথা বলছেন যে ব্যক্তির নানা প্রকার চাহিদা পরিতৃপ্তির জন্য, আবার বলছি, ব্যক্তির নানাবিধ বা নানামুখী চাহিদা পরিতৃপ্তির জন্য, ক্লিয়ার, চাহিদা নানাবিধ, কারণ একরকম চাহিদা আমাদের মধ্যে নেই, নানাবিধ চাহিদা পরিতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া, যে পরিবর্তনশীল প্রক্রিয়া, যেটা তার মধ্যে আচরণের পরিবর্তন হচ্ছে, একটা প্রক্রিয়া সংঘটিত হচ্ছে, প্রক্রিয়া তার আচরণ ধারাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা যেটা তার আচরণ ধারাকে নিয়ন্ত্রণ করছে, যে পরিবর্তনটা আসছে তাকেই প্রেষণা বলছে। আবার বলছি সুইফটের কথায়, আবার বলছি, ব্যক্তির নানাবিধ নানা রকম আচরণ, ব্যক্তির নানা রকম বা নানাবিধ লক্ষ্য উদ্দেশ্য বা চাহিদা পরিতৃপ্তির জন্য, পরিপূর্ণতা দেওয়ার জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া, অর্থাৎ এই যে প্রক্রিয়া পরিবর্তনশীল প্রক্রিয়া তার আচরণ ধারাকে নিয়ন্ত্রিত করে, কন্ট্রোল করে, তাকে আমরা বলবো প্রেষণা। অ্যাকর্ডিং টু সুইফট। আবার পাশাপাশি উইনার কি বলছেন? একই কথা, এটাকে বিভিন্ন শব্দে বিভিন্ন জন, যে প্রেষণা হলো এমন একটা অবস্থা যা ব্যক্তিকে বিশেষ একটি ক্রিয়া সম্পাদনে উদ্বুদ্ধ করে। বিশেষ ক্রিয়া কোনটা কোনটা বলছিলাম? বিশেষ ক্রিয়া মানে কোনটা? নানাবিধ যান্ত্রিক আচরণের মাধ্যমে লক্ষ্য পূরণে, যেটা লক্ষ্য পূরণ, হ্যাঁ বলো, আচরণের মাধ্যমে লক্ষ্য পূরণ দিকে চলে যাচ্ছে, সেই যে করছে এই যে লক্ষ্যমুখী করা, এটাকে আমরা বলছি প্রেষণা। ঠিক আছে। আরো একটা কথা খুব সুন্দর ক্রাইডার বলে একজন বলছেন, কর্মোদ্যোগী করে তোলা বা সক্রিয় করে তোলা প্রাণীকে, অর্থাৎ অভাববোধ এবং অভাব দূর করার উদ্দেশ্যে, তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে। অর্থাৎ একটা ব্যক্তি, ধরো তুমি আজকে টেট পড়াশোনা করছো, তোমরা আজকে টেট পড়াশোনা করছো, অর্থাৎ তোমাদের একটা লক্ষ্য আছে টেট পাস করা, উদ্দেশ্য আছে টেট পাস করা, লক্ষ্য আছে চাকরি করা বা জীবনে একটা ভালো প্রতিষ্ঠা পাওয়া। অর্থাৎ এই লক্ষ্যটাকে বা উদ্দেশ্য টেট পাস করা, কারণ উদ্দেশ্য মানে বলেছিলাম সাময়িক একটা অ্যাচিভমেন্ট, ও যেটা বলছে প্রাপ্তি, অর্থাৎ এটাকে, এই উদ্দেশ্যটাকে পরিপূর্ণ করার জন্য, পরিপূর্ণতা দেওয়ার জন্য আমরা যে ফোর্সটা আমাদেরকে কর্মোদ্যোগী করে তোলে, সক্রিয় করে তোলে, আমাদের কর্মোদ্যোগী করে তোলে, না পড়াশোনাটা করতে হবে, পড়াশোনাটা করতে হবে, আমাকে বুঝতে হবে, আমার আরো হাজারটা বাধা বিপত্তির মধ্যেও আমাকে এটাকে কিন্তু করতে হবে, কর্মোদ্যোগী করে তোলা। আর এই যে ফোর্সটা, এটাই হচ্ছে। তাহলে অভাব বা চাহিদা, সেখান থেকে তৈরি হচ্ছে তাড়না, সেখান থেকে সেই তাড়নাটাকে, অস্বস্তিকর অবস্থাটা কাটিয়ে তোলার জন্য আমরা কি করছি? আমরা কিছু যান্ত্রিক সহায়ক আচরণ করছি, তারপর আমরা লক্ষ্যমুখে যাচ্ছি। এটা হচ্ছে নেক্সট,
আমাদের এই প্রেষণাগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আচ্ছা, আমি এখানে একটু বলে নেব প্রেষণার বৈশিষ্ট্য, যেটা না বললে হবে না। প্রেষণার বৈশিষ্ট্য, তারপরে আমি ভাগগুলোতে আসছি। প্রেষণার বৈশিষ্ট্য এখান থেকেই পাবে, অলরেডি আমি বলে দিচ্ছি। বলো প্রেষণা কি হবে? প্রথম কি দরকার প্রেষণার জন্য? চাহিদা বা অভাব। চাহিদা বা অভাব বোধ। ইয়েস, চাহিদা বা অভাব বোধ। অর্থাৎ প্রেষণার প্রথম কথাই হচ্ছে আমার প্রেষণা সৃষ্টি হবে না যতক্ষণ না আমার চাহিদা বা অভাব বোধটা তৈরি হয়। অর্থাৎ আমার মধ্যে যদি চাহিদা না থাকে, অর্থাৎ তুমি যদি ভেবে নাও দরকার নেই বাবা আমার কোনো কিছু, আমি ঘুমবো, আমার দরকার নেই, আমার চাকরির দরকার নেই, বাড়ির দরকার নেই, আমার ভালো রেজাল্টের দরকার নেই, আমি ঘুমবো, কোনো প্রেষণা আসবে না। অনেক স্টুডেন্টকে এরকম যে আমি আগের দিন বলছিলাম, অর্থাৎ অনেক স্টুডেন্ট প্রথমেই ভেবে আমি আমার হবে না, থাক আমি পারবো না। অর্থাৎ অভাব বোধ, তোমার কিছু প্রয়োজন, এই নিডটা যদি তুমি ফিল না করো, এই জন্য কথা বলা হয় যে তোমার যদি টার্গেট পূরণ তুমি করতে চাও, তাহলে প্রথমে বোঝো যে ওই টার্গেট পূরণের প্রয়োজনীয়তাটা কত, আগে তোমাকে কিন্তু বুঝতে হবে। অর্থাৎ প্রেষণার প্রথম বৈশিষ্ট্য হলো চাহিদা বা অভাব। কারো যদি কোনো চাহিদা না হয়, কোনো চাহিদাকে যদি সে ফিল না করে, তাহলে কিন্তু তার কখনোই প্রেষণা আসবে না। নেক্সট যেটা স্তর, সেই স্তরটাই বৈশিষ্ট্য। কারণ চাহিদা আছে, হ্যাঁ আছে, চাহিদা তো সবারই থাকে। তারপর তোমার সেই চাহিদাটা তোমার মধ্যে কোন রকম তাড়না তৈরি, মানে মানসিক অবস্থা, মানসিক যে অভাব বোধ বলছি বা শারীরিক যে অভাব বোধ, সেই অভাব বোধ থেকে তোমার মধ্যে কোনো অস্থিরতা তৈরি হলো না। অস্থিরতা তৈরি হলো না। দেখবে এপিজে আব্দুল কালামের একটা কথা আমরা খুব ভালো করে অনেকবার বলি, যে স্বপ্ন সেটা নয়। অনেক ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখবে খুব ঘোরাঘুরি করে, এটা উইংস অফ ফায়ার থেকে নেওয়া, মোস্ট প্রবাবলি 3rd চ্যাপ্টার থেকে, যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। অর্থাৎ এটাই হচ্ছে, এই যে স্বপ্নটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না, এটাই হচ্ছে তোমার কাজ। এবং সেই ঘুমাতে না দেওয়া স্বপ্নটাই তোমার মধ্যে মোটিভেশন দেয় যে না আমার স্বপ্ন পূরণের দরকার। অর্থাৎ পেশার দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা বলতে পারি ওই স্তরটাকে। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে লক্ষ্য বস্তু নির্ধারণ। প্রেষণার জন্য আগে যেটা দরকার, এটাও খুব ইম্পর্টেন্ট প্রেষণার বৈশিষ্ট্য হিসাবে, লক্ষ্য বস্তু নির্ধারণ। হোয়াট আই নিড, হোয়াট আই অ্যাকচুয়ালি নিড, এটা যদি তোমার মধ্যে ক্লিয়ার না থাকে, এটা সম্পর্কে যদি তোমার মধ্যে ক্ল্যারিটি না থাকে, তাহলে কিন্তু কখনোই তোমার মধ্যে খুব সহজ করে বলি তোমাদেরকে, কেন আমি বারবার উদাহরণ দিচ্ছি, কারণ সবাই আর মানে কি বলবো টার্গেট অ্যাসপিরেন্ট সবাই, যে আমার আমার চাহিদাটা সম্পর্কে, আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা সম্পর্কে আমার মধ্যে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশন থাকা চলবে না, আমাকে ফিক্সড করতে হবে। এই জন্য দেখবে আমরা একটা অনেক সময় কথা বলি যে জাস্ট এদিক ওদিক বিভিন্ন চিন্তা ভাবনা না করে একটা ফিক্সড টার্গেট বানাও, একটা লক্ষ্য বস্তু বানাও, যেটা আমার করতে হবে, আমাকে করতেই হবে। আমরা অনেক সময় অনেক রকম দেখবে ক্লারিফিকেশন দিই। আমি আসবো প্রেষণার ম্যাকওয়াইফেল্ডের যে তত্ত্বগুলো রয়েছে, সেখানে একটা কথা বলা হচ্ছে, খুব সুন্দর কিছু কথা, আমরা তত্ত্বগুলো আলোচনা করব। যে যখন আমরা সফলতা লাভ করি না, তখন 4-5টা আমরা অজুহাত, কোনোটা অজুহাত, কখনো বলি কোশ্চেনটা জটিল ছিল, কখনো বলি আমার ভাগ্য সঙ্গে ছিল না, কখনো বলি এটা আমার ক্যাপাসিটিতে নয়। ঠিক আছে, কারণ নির্দেশক তত্ত্ব, বার্নার্ড ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্ব রয়েছে। আমি বলি আমার সক্ষমতার অভাব, আমার প্রয়াসের অভাব, আমার লাকটা খারাপ ছিল, ইত্যাদি ইত্যাদি। তার কাজটা খুব কঠিন ছিল, আমি আসবো, এখনই আসবো। তো এগুলো কাজ কঠিন, আমার ভাগ্য কি আছে আমার দেখার দরকার নেই, আমি আমার টার্গেট বা গোলটাকে ফিক্সড করতে, এটা আমার প্রয়োজন, এটা আমার দরকার, এটা আমাকে পেতে হবে। অর্থাৎ এই লক্ষ্য বস্তু নির্ধারণটা না হলে পেছনটা পাবে না। হাজার রকম সমস্যা দেখবে, যারা
পড়াশোনা করছো এই মুহূর্তে একটা এজের পর, তাহলে দেখবে হাজার রকম পারিবারিক বিভিন্ন রকমের সমস্যা আছে, কিন্তু কিন্তু টার্গেটটাকে ফিক্স রেখে এগিয়ে চলা, অর্থাৎ এটা হচ্ছে লক্ষ্য বস্তু নির্ধারণ। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট হচ্ছে 4 নাম্বার যে পয়েন্ট, প্রেষণার হ্রাস বৃদ্ধি। প্রেষণা হ্রাস হয়, বৃদ্ধি হয়, অবশ্যই এটা একটা বৈশিষ্ট্য, হ্রাস ও বৃদ্ধি। আমার যখন, অর্থাৎ যেদিন তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলে, আমি তোমাদেরকে বারবার বলছি, মনে হতে পারে স্যার আমাদেরকে নিয়ে কেন বলছে, এটা জ্বলন্ত উদাহরণ তো প্রেষণার একটা। যেদিন তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলে, অর্থাৎ স্কুলে জয়েন করলে, তোমার লক্ষ্য পূরণ হয়ে গেল, আমার মনে হয়, ডোন্ট মাইন্ড এনিথিং, আমার মনে হয় তোমাদের মধ্যে ম্যাক্সিমাম জন সবচেয়ে যে বইটা প্রথমে বস্তাবন্দি করবে বা তুলে দেবে সেটা হচ্ছে সাইকোলজি। ভুল বলছি? সাইকোলজি পড়ার প্রেশনটা থাকবে এত, যেদিন তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে যাবে, আমার মনে হয় ইভেন টেট পরীক্ষা হয়ে যাওয়ার পরও কিছুদিনের জন্য চাকরি পেলে তো অবশ্যই, অর্থাৎ সেখানে আমার প্রেশনার হ্রাস বৃদ্ধি হবে। আবার বৃদ্ধি হ্রাস হলো, আবার কখন বৃদ্ধি হবে, যদি বেটার আপলিফমেন্টের জন্য, আবার কারো মনে হয়েছে প্রাইমারি পর আমি আপার প্রাইমারি বা এসএসসি বা অন্য কোনো সাবজেক্ট আমি অন্য কোনো দিকে যাব, তখন আবার সেই বইগুলো পাবে, আবার তখন নতুন করে মোটিভেশন তৈরি হবে, মোটিভেশনের বৃদ্ধি করবে, অর্থাৎ প্রেশনা কিন্তু হ্রাস বা বৃদ্ধি হবে। দেখবে এই জন্য আমরা বলি একটা কথা, যে মোটিভেশন কিন্তু আমাদের পক্ষে সবসময় সমানভাবে ধরে রাখা সম্ভব হয় না, হয় না, বিশেষত আমাদের বাঙালি হয় না। আমি দেখেছি কম্পিটিটিভ লেভেলে পড়া মানে 4 মাস 5 মাস হয়তো এই যে অ্যাডভার্টাইজমেন্ট দিলে করবো, আর এই ব্যাপারটা থাকে, অর্থাৎ প্রেশনের একটা হ্রাস ও বৃদ্ধি ঘটে। ক্লিয়ার? বলো, বোঝা? এইটা বোঝা গেছে? নেক্সট যাবো। নেক্সট হচ্ছে প্রেশনার যে 5 নাম্বার বৈশিষ্ট্য, সেটা বাধ্যতামূলক ক্ষমতা। বাধ্যতামূলক ক্ষমতা। বাধ্যতামূলক ক্ষমতা কি না, মনোবিদরা বলছেন পেশনার একটি বাধ্যতামূলক ক্ষমতা থাকে, সেই বাধ্যতামূলক ক্ষমতায় প্রধানত ব্যক্তির চাহিদার প্রকৃতি আর লক্ষ্য বস্তু দ্বারা নির্ধারিত, অর্থাৎ এই বাধ্যতামূলক ক্ষমতাটা মানে কি এনফোর্সড যাকে বলছি, অর্থাৎ তোমাকে প্রেষণা মানে প্রেষিত করবে, কিসের জন্য, যতক্ষণ না লক্ষ্য পূরণ তোমার হচ্ছে তখন পর্যন্ত, তুমি চাও বা না চাও, দেখবে অনেক সময় কি করে তোমাকে এগিয়ে নিয়ে যায়, অনেক সময় কিন্তু এটা হয়। প্রেষণার একটা ক্ষমতা রয়েছে, নিজস্ব ক্ষমতা রয়েছে। এগুলো প্রেষণার চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার, তোমাদের যদি পুরো সিলেবাসে নেই তবুও বলছি, প্রেষণার একটা নিজস্ব রয়েছে। অর্থাৎ অনেক সময় কি হয়, তোমার ভালো লাগছে না এই মুহূর্তে সাইকোলজি পড়তে, ধরে নাও, কিন্তু তুমি জানো 10ই ডিসেম্বর আমার আছে, 10th ডিসেম্বর আমার পরীক্ষা দিতে হবে, হাজার কাজ রয়েছে অন্যান্য কাজে, অর্থাৎ তোমাকে কি এই ক্ষমতাটা আছে, প্রেষণা তোমাকে কিন্তু বলছে না তুমি বইটা খুলে বসো বা ক্লাসটা অ্যাটেন্ড করো, অর্থাৎ প্রেষণার কিন্তু একটা বাধ্যতামূলক ক্ষমতা রয়েছে। নেক্সট যে পয়েন্ট আমি আলোচনা করব, ব্যক্তি আচরণের গতি নির্ণয়। ব্যক্তি আচরণের গতি নির্ণয়, প্রেষণা কিন্তু ব্যক্তির আচরণের গতিটা, আচরণের গতি নির্ণয় কেমন হবে সেটাকেও নির্ধারিত করে। গতি নির্ণয়ের সহজ উদাহরণ দিই, বুঝতে পারবে। অর্থাৎ দেখবে তোমার মনে করো এই মুহূর্তে তোমাকে আজকে আমি বলেছি 8:30 থেকে ক্লাস হবে, তোমাকে কি করছো না, তুমি তার আগে তোমার অন্যান্য কাজগুলোকে গুছিয়ে নিচ্ছ, কারো কোনো পারিবারিক কাজ থাকতে পারে, কারো কোনো টিউশন থাকতে পারে, অন্য বিষয়ের পড়া থাকতে পারে, অর্থাৎ তুমি যেটাকে নর্মালি করবো ভেবেছিলে সেটা কি হচ্ছে, তুমি কিন্তু তোমার আচরণে একটা গতি নির্ণয় করছে, তোমার বাকি কাজগুলোকেও কিন্তু চেঞ্জ করছে, অর্থাৎ আচরণে। আর একটা ব্যাপার হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি এটা কিন্তু ভেরি করে, অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে প্রেষণা একরকম আসতে পারে, একই সাথে পড়াশোনা করছে, একই কোর্স করেছে, একই রকম, একজন বেশি পড়াশোনা করতে পারে, হাজার বাধ্যবাধকতা সত্ত্বেও বেশি করতে পারে, আবার একজন তার হয়তো এত বাধ্যবাধকতা নেই, তবুও সে কিন্তু তার সময় বা তার যে শক্তিটাকে ইউটিলাইজ করছে, অর্থাৎ এটা একটা গতি প্রকৃতি কিন্তু নির্মিত হয়।
ব্যক্তি আচরণের প্রতিনিধি। অর্থাৎ যখন আমি প্রেষণাতে থাকবো, প্রেষণার মধ্যে থাকবো কোনো একটা কাজের জন্য, তখন আমার যে একটা আচরণ, সেই আচরণটা আমার প্রেষণার মধ্যে না থাকা আচরণের সঙ্গে কিন্তু একটু ডিফার করবে। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট প্রেষণা, শেষ পয়েন্ট যেটা আমি বলবো, ব্যক্তি জীবনে ভারসাম্য রক্ষা করা। ব্যক্তি জীবনে ভারসাম্য রক্ষা করা, ব্যালেন্স। এটা কি বুঝো? এটা খুব সুন্দর মোটিভেশনাল থিওরি রয়েছে, আমি পরে আসবো, তোমাদের সিলেবাসে নেই, জাস্ট আমি গল্প করার পরে একবার বলে দেবো। ব্যক্তি জীবনের ভারসাম্য রক্ষার কথাটা কি বলা হচ্ছে না, ব্যক্তি জীবন আমাদের যে দেহের বিভিন্ন অংশ, আমাদের মধ্যে যে দেহের বিভিন্ন অংশ রয়েছে, সেই দেহের বিভিন্ন অংশের মধ্যে, মনে করো আমার খিদা পেয়েছে বা আমার তেষ্টা পেয়েছে, তখন আমি তৃষ্ণার্ত বা আমি ক্ষুধার্ত। সেই সময়ে প্রেষণা যখন আমার ক্ষুধা বা তৃষ্ণাকে মেটাচ্ছে, প্রেষণার ফলে যখন আমার মিটছে, লক্ষ্য পূরণ করছি, আমার যেটা চাহিদা ছিল সেটা মিটছে, তখন একটা কিন্তু পাওয়া এবং না পাওয়ার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স হবে। যদি এই ব্যালেন্সটা ঠিকঠাক রক্ষা হয়, তাহলে কিন্তু আমার ব্যক্তি জীবন সুস্থিত হবে। যদি ব্যালেন্সটা ঠিকঠাক রক্ষা না হয়, আমার ব্যক্তি জীবন কিন্তু অস্থির হবে। অর্থাৎ অনেক সময় আমরা দেখতে পাই, যখন আমাদের সাফল্য লাভ হয় না, অর্থাৎ আমার লক্ষ্য পূরণ হয় না, হয়তো কম মোটিভেশনের জন্য, হ্রাসের জন্য, তখন কিন্তু আমার যে জীবন, সেই জীবনে একটা অস্থিরতা আসে। আমার পাশের ছেলেটি যখন দেখি সাকসেস পেয়েছে, আমি পাচ্ছি না, একই সাথে সবকিছু শুরু করেছি, কোথাও না কোথাও একটা আমাদের মধ্যে অস্থিরতা কাজ করে, সুস্থিরতা বোধ কিন্তু। অর্থাৎ এই যে মানসিক চাহিদা, এই যে দৈহিক চাহিদা বা সামাজিক চাহিদা বা অন্যান্য ধরনের যে চাহিদা, সেই চাহিদার সঙ্গে যদি আমার প্রাপ্তির কোথাও কোনো ঘাটতি ঘটে, আমার কিন্তু একটা ডিসব্যালেন্স ঘটে। প্রেষণা কি করে, যাতে সেটা না ঘটে, অর্থাৎ তুমি যাতে তোমার সঠিক সঠিক লক্ষ্যে, সঠিক উদ্দেশ্যে, সঠিক টার্গেটে পৌঁছাতে পারো, তাহলে কি হবে? তাহলে কি হবে? ভারসাম্যটা রক্ষা হবে। ঠিক না ঠিক নয় বল? তোমাদের কমন সেন্স থেকে বল। সাইকোলজি, আমি প্রথম দিনে একটা কথা বলেছিলাম, সাইকোলজি হচ্ছে নিজের জীবন দিয়ে বোঝার জিনিস, নিজের অভিজ্ঞতা দিয়ে বোঝার জিনিস। যদি বোঝো, সুন্দর, কিন্তু থিওরিটাকে বেস করে। অনেক সময় বলা হয় কমন সেন্স থেকে হয়ে যায়, না হবে না, থিওরিটা না জানলে হবে না। বোঝা গেল ব্যক্তি জীবনের ভারসাম্য রক্ষাটা? ধরো আমার খিদা পেয়েছে, আমি ক্ষুধার্ত, আমি সেই সময়ে ছুটছি, দৌড়াচ্ছি খাবারের জন্য, ঠিক আছে? অনেক সময় তো আমাদের মধ্যে হয়, দরকার নেই এখন খাবো না। তার মানে কি, তোমার শরীরে একটা প্রবলেম, একটা সহজ কথা বলি, তোমার শারীরিক যে ব্যালেন্সটা, না আমার মনে করো তুমি বলে না আমি বেশি এখন করবো না, আমার কোনো প্রেশনে নেই, কোনো আচরণ করবো না, তাড়না তৈরি হয়েছে, হোক, যা হোক করে সহ্য করে নেবো, এটা তোমার শরীরে, আমি বলছি শরীরকে ক্ষতিগ্রস্ত করে না আলটিমেটলি? করবে, করবে তো, ক্ষতিগ্রস্ত তো করবে। তাহলে ক্ষতিগ্রস্ত যদি করে, তাহলে কি হয়, তোমার যে বডি ব্যালেন্স, বডির যে ব্যালেন্স কত ব্যাপারটা, সেটা কি করছে, কোথাও না কোথাও তোমার নষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে তো। তাহলে এটাই বলছে, অর্থাৎ ব্যক্তি জীবনের যে ভারসাম্যের অভাবটা ঘটে, সেটা যাতে না ঘটে, সেটা পেছনা কিন্তু চেষ্টা, অর্থাৎ ফোর্সটা আমাদেরকে খাবারের দিকে নিয়ে যায়, খাবারটা খেতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা প্রেষণার বিভিন্ন যে বিভাগগুলো, সেই বিভাগগুলো পড়ব। প্রেষণা কত রকমের হতে পারে? প্রেষণা বিভিন্ন রকমের হতে পারে, প্রেষণার বিভিন্ন ভাগ রয়েছে। প্রেষণাকে আমরা সাধারণত তিন ধরনের ইয়েতে আমরা ভাগ করি, তিন ধরনের চাহিদাকে। অর্থাৎ প্রেষণার ভাগটা যেটা হবে, প্রেষণার যে ভাগটা হবে,
সেই ভাগটা কিন্তু প্রেষণা বা কারণ আমরা চাহিদা থেকে করি, তো সেই চাহিদা থেকে কিন্তু আমাদের আসবে। অর্থাৎ আমার যেগুলো জৈবিক চাহিদা, তিনটা আগে চাহিদা বোঝো। আমার কিছু জৈবিক চাহিদা রয়েছে, আমার কিছু মানসিক চাহিদা রয়েছে, আমার কিছু জৈবিক চাহিদা, কিছু মানসিক চাহিদা, কিছু আমার সামাজিক চাহিদা রয়েছে। ঠিক তো? কি জিনিসটা কিরকম? জৈবিক চাহিদা, মানসিক চাহিদা বা আমাদের সামাজিক চাহিদা যে কথা বলছি, বা ব্যক্তিগত চাহিদা আমরা যেটা বলছি, মানসিক চাহিদা বলি অনেক সময়, অনেক সময় আমরা কিন্তু ব্যক্তিগত চাহিদাও বলি। ঠিক আছে? অর্থাৎ জৈবিক চাহিদা মানে কি? খিদা, তৃষ্ণা, ক্ষুধা, যেগুলো শারীরবৃত্তীয় চাহিদা, জৈবিক বা শারীরবৃত্তীয় চাহিদা, শরীরের চাহিদা, ক্ষুধা, তৃষ্ণা, ঘুমের চাহিদা, অর্থাৎ একবারে যেগুলো বেসিক চাহিদা, একবারে যেগুলো ছাড়া মানুষ বাঁচবে না। ক্ষুধার চাহিদা, ঘুমের চাহিদা, যৌন চাহিদা, অর্থাৎ একটা মানুষকে বেঁচে থাকতে গেলে তার যে বেসিক নিড গুলো, অন্ন বস্ত্র বাসস্থান আমরা যে কথাটা বলি, তার মধ্যে অবশ্যই ক্ষুধা এবং তৃষ্ণা মূল কথা, যেটা ক্ষুধার চাহিদা। অর্থাৎ আমি না খেলে বাবু আমি বেঁচে থাকতে পারবো। আমি তৃষ্ণার্ত, অর্থাৎ তৃষ্ণা না হলে আমার বডি ব্যালেন্সের প্রবলেম হবে। ঘুম বা যৌন চাহিদা, এগুলো যদি সঠিক মতো স্যাটিসফ্যাকশন না আসে, তাহলে কিন্তু আমার শরীরে একটা ডিস্টার্বেন্স। এই জন্য এই চাহিদাগুলোকে আমরা বলি জৈবিক চাহিদা। অর্থাৎ জৈবিক চাহিদা বা বলা হয় মুখ্য চাহিদা, প্রাইমারি নিড। এখন মূল কথা, তাহলে এই জৈবিক চাহিদা পরিপূর্ণতা লাভের জন্য, অর্থাৎ ব্যক্তির জৈবিক বা শারীরবৃত্তীয় যে চাহিদাগুলো থাকে, সেই চাহিদাগুলো পরিপূর্ণতা লাভের জন্য আমাদের মধ্যে যে প্রেষণার উন্মেষ ঘটে, তাকে আমরা বলবো জৈবিক বা শারীরবৃত্তীয় প্রেষণা। অর্থাৎ জৈবিক চাহিদা থেকে আসে জৈবিক প্রেষণা বা শারীরবৃত্তীয় প্রেষণা, বা এগুলোকে আমরা বলি মুখ্য প্রেষণা। তাহলে মুখ্য প্রেষণা সৃষ্টির জন্য দায়ী কে? মুখ্য চাহিদা, জৈবিক চাহিদাগুলো। আমরা আসবো মানসিক চাহিদা, এবং এই মানসিক চাহিদা থেকে আসে ব্যক্তিগত প্রেষণা। ব্যক্তিগত প্রেষণা, এগুলোকে আমরা বলি মানসিক চাহিদা থেকে আসে বা ব্যক্তিগত চাহিদা থেকে আসে। ব্যক্তিগত প্রেষণা জিনিসটা কি না, সাইকোলজিস্টরা বলছেন, মনোবিদরা বলছেন, মানুষের মধ্যে অহং বোধ কাজ করে। অহং মানে আমি। অসমত শব্দ নিশ্চয়ই জানো, তোমরা সংস্কৃত পড়েছো। অহম, অসমত শব্দ অহম। অহম মানে আমি। অসমত শব্দের এক বচন অহম। ঠিক আছে? আমি, অর্থাৎ এই যে আমি, এই আমি সত্তাটাকে চেনানোর জন্য, আমি সত্তাটাকে জানানোর জন্য আমাদের যে প্রেষণা বা যে চাহিদাটা হয়, ব্যক্তিগত চাহিদা, এবং সেখান থেকে যে প্রেষণাটা আসে সেটা হলো ব্যক্তিগত। কি তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এই আমিটা কি? আমি মানে কি? আমি মানেটা কি? আমি মানে আমি নিজেকে পরিচিতি করতে চাইছি, আমি নিজেকে পরিচিত করতে চাইছি, আমার আত্মমর্যাদা বোধ, আমার আত্মশ্রদ্ধা, আমার যে ডিগনিটি, সেলফ ডিগনিটি, আমার যে সেলফ ডিগনিটি, আমার যে আত্মমর্যাদা বোধ, আবার বলছি, আমার যে সেলফ ডিগনিটি, আমার যে সেলফ রেসপেক্ট, সেই সেলফ রেসপেক্টটাকে বজায় রেখে যখন আমি কোনো কাজ করতে চাইছি, এই চাহিদাটা পূরণ করার জন্য দেখবে, যখন আমাদের খাবারের সমস্যা মিটে যায় তখন, বা অন্যান্য আমাদের জৈবিক চাহিদাগুলো মিটে যায়, তখন আমরা কি বলি? আমাদেরকে আমাদের নিজস্ব আইডেন্টিটি তৈরি করতে হবে। আমি কারো মা, আমি কারো বাবা। আমি অনেক সময় অনেক স্টুডেন্টকে বলেছি, অনেক স্টুডেন্টকে আমি বলি, বিশেষত যারা আমার কম্পিটিটিভ বিভিন্ন ব্যাচে পড়ে, আমি বলি, দেখো তোমাদের একটা নিজস্ব আইডেন্টিটি,
অর্থাৎ কিরকম, তুমি কোনো একজন শিক্ষকের ছেলে, কোনো একজন শিক্ষকের দাদা, কোনো একজন চাকুরিরত ব্যক্তির স্ত্রী, কোনো একজন চাকুরিরত ব্যক্তির বোন, বা চাকুরিরত বলছি না, শুধু সে চাকুরিরত নাও হতে পারে, অর্থাৎ একজন প্রতিষ্ঠিত, অন্যভাবে প্রতিষ্ঠিত হতে পারে, আমি চাকুরিরত তো কথা আরো বলবো না, কোন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, অর্থাৎ যার সমাজে একটা পরিচিতি আছে, যাকে সবাই চেনে, সেই পরিচিতির জায়গা থেকে তোমার জৈবিক চাহিদাগুলো মিটে যায়, তোমার খাবার অভাব হয় না, পড়ার অভাব হয় না। বাট আইডেন্টিটি ক্রাইসিস, অর্থাৎ আমি নিজে একটা, আমি ধরো কথা কি বলছি, তোমরা এখানে রয়েছো, তোমাদের মধ্যে যখন এই সত্তাটা তৈরি দেবে, অনেক সময় হয় দরকার হলে আমি দুটো টিউশন পড়াবো, বাট আমাকে চিনবে যে ওই স্যার বা ওই ম্যাডাম, আমি কারো স্ত্রী, আমি কারো সন্তান, আমি কারো ভাই, কারো বোন, এটা আমার ঠিক আছে, নট এট অল, নো প্রবলেম, এটা কিছু নেই, কিন্তু একটা আত্মমর্যাদা, আমার একটা নিজস্ব আইডেন্টিটি, নিজস্ব পরিচিতি, আমার একটা আত্মশ্রদ্ধা, অর্থাৎ আমি সেলফ রেসপেক্ট, আমার প্রতি নিজের যে আমি পারি, আই ক্যান ডু ইট, এই যে আত্মমর্যাদা, এই চাহিদাটা তৈরি, এই চাহিদাটা পরিপূরণের জন্য যে প্রেরণাটা তৈরি হবে, সেটাকে আমরা বলবো ব্যক্তিগত। তোমাদের মধ্যে এখন যে প্রেরণাটা কাজ করছে সেটা ব্যক্তিগত প্রেরণা অবশ্যই। এই মুহূর্তে নেক্সট আমাদের যে সামাজিক প্রেরণা, অর্থাৎ আমাদের ব্যক্তিগত গণ্ডির বাইরেও এই যে মানুষ সমাজবদ্ধ জীব, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই, আমরা জঙ্গলে বাস করি না, আমরা সমাজে বাস করি। এই সমাজে বাঁচার জন্য আমার কতগুলো জিনিস দরকার, কি দরকার না, আমার নিরাপত্তা দরকার, কারণ সমাজে বাঁচতে গেলে আমাকে নিরাপদ একটা আশ্রয় দরকার, এই সমাজে বাঁচতে গেলে আমার ভালোবাসা দরকার, অর্থাৎ আমার ভালোবাসার চাহিদা রয়েছে, আমার খ্যাতি, যদিও ওটা ব্যক্তিগত চাহিদার থেকে আর একটু ঊর্ধ্বমুখী রয়েছে, আমার এই সমাজের আত্মসম্ভাবনা পূর্ণ বিকাশ, সে বিকাশ করার জন্য আমার চাহিদা রয়েছে, এখান থেকে যেগুলো আসে, অর্থাৎ এই চাহিদাগুলো যদি পূরণ হয়, তাহলে আমরা কি পাবো না, আমাদের সমাজে সামাজিক জীব হিসাবে একটি সুস্থ সমাজে সুস্থ সামাজিক জীব হিসাবে আমি কিন্তু বেঁচে, এটাকে আমরা বলবো সামাজিক প্রেরণা। অর্থাৎ সমাজে বেঁচে থাকার জন্য, একটা স্টেবল লাইফের জন্য, একটা কি বলবো, একটা ভালো জায়গার জন্য, ভালো জায়গা পাওয়ার জন্য আমরা যেটা করব সেটাকে আমরা বলবো কি, সামাজিক প্রেরণা। ক্লিয়ার? অর্থাৎ সমাজবদ্ধ জীব হিসাবে যে প্রেরণাটা আমার দরকার, সেটা হচ্ছে আমার সামাজিক প্রেরণা। বলো, ক্লিয়ার? একটা একটা করে আলোচনা করি, আর একটু পয়েন্টগুলো লিখে নেবে। অর্থাৎ আমি আরেকবার বলে দিচ্ছি, জৈবিক প্রেরণা একটা কথা মনে রাখবে, সমস্ত প্রাণীর থাকে, মানুষ হোক, কুকুর হোক, বিড়াল হোক, যেগুলো জৈবিক প্রেরণা না, এগুলোকে মুখ্য প্রেরণা বলার একটা কারণ হচ্ছে, পৃথিবীর এমন কোনো প্রাণী নেই যার মধ্যে এই জৈবিক প্রেরণাটা থাকে না, কারণ এগুলো জীবজ চাহিদা। তাহলে যদি কোনোদিন কোনো প্রশ্ন পড়ে, এটা মোস্ট প্রবাবলি আমি দেখছিলাম কোন একটা সেন্ট্রাল টেটে নয়, পড়েছে যে সমস্ত প্রাণীর মধ্যে কোন ধরনের প্রেরণা কাজ করে, অবভিয়াসলি মুখ্য প্রেরণা বা জৈবিক প্রেরণা বা শারীরিক প্রেরণা, সমস্ত প্রাণী, ঠিক আছে, একই গোষ্ঠী, সকল এর মধ্যে থাকবে এটা, ঠিক আছে। এটা দেহের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে, জৈবিক প্রেরণাগুলো না যতটা না মানসিক নয়, দেহের মধ্যে, দেহের অস্থিরতা, খিদা না পেলে দেহের একটা অস্থিরতা তৈরি হবে, অস্থিরতা তৈরি করবে, ঠিক আছে। এবং এগুলো কি হয়, এগুলো সাধারণত আরেকটা মনে রাখবে, এই প্রেরণাগুলো কিন্তু জন্মগত। একটা শিশু যার খ্যাতি আইডেন্টিটি কিছু নেই, জন্মানোর পরই কিন্তু সে কেঁদে ওঠে, কিসের জন্য কেঁদে ওঠে, তার শারীরিক চাহিদাগুলো পূরণ করার জন্য, তার ক্ষুধা পেয়েছে, তার তৃষ্ণা পেয়েছে, তার ঘুম পেয়েছে, এই জন্য জৈবিক প্রেরণাগুলো যদি আমরা আরেকটু আমি ক্লারিফাই করে দিই, একটা প্রেরণাকে ধরে, জৈবিক প্রেরণাগুলো হলো জন্মগত, জৈবিক প্রেরণাগুলো মুখ্য প্রেরণা, এগুলো শারীরবৃত্তীয় অস্থিরতা সৃষ্টি করে এবং সমস্ত প্রাণীর মধ্যেই কিন্তু এগুলো দেখা যায়, ঠিক আছে, যেমন ক্ষুধা, তৃষ্ণা,
যৌনাকাঙ্ক্ষা, ঘুমটা ক্ষুধা, তৃষ্ণা, যৌনাকাঙ্ক্ষা এবং সমস্ত প্রাণীর মধ্যে কিন্তু দেখা যায়। নেক্সট সামাজিক প্রেষণার মধ্যে আমরা কি বলতে পারি? সামাজিক প্রেষণা, আমরা ব্যক্তিগত প্রেষণা তো বললাম এগুলো। সামাজিক প্রেষণার কয়েকটা পয়েন্ট লিখে নিতে পারো। সামাজিক প্রেষণার কয়েকটা পয়েন্ট লিখে নিতে পারো। সামাজিক, ব্যক্তিগত প্রেষণা আত্মশ্রদ্ধা, আত্মপরিচিতি। ব্যক্তিগত প্রেষণার মধ্যে পড়ে কি? আত্মশ্রদ্ধা, ব্যক্তিগত প্রেষণার মধ্যে কি পড়ে? ব্যক্তিগত প্রেষণা আত্মশ্রদ্ধা, নিজের প্রতি শ্রদ্ধা, আত্মপরিচিতি ইত্যাদি। আর সামাজিক প্রেষণার মধ্যে কি পড়ে? এগুলো একটু নোট ডাউন করে নেবে। এগুলো আমি এত ডিটেলস আর বলছি না, বলা হয়ে গেছে অলরেডি। সামাজিক প্রেষণার মধ্যে কি পড়ে নোট ডাউন করে নেবে। কি পড়ে না লিখে রাখো। খ্যাতি, যূথচারিতা অর্থাৎ দলবদ্ধভাবে থাকার যে খ্যাতি, গ্রুপিং করাটা যেটাকে বলা হয়। এক হচ্ছে খ্যাতি, দুই হচ্ছে যূথচারিতা অর্থাৎ দলবদ্ধভাবে থাকার যে দলবদ্ধভাবে, যূথচারিতা যূথ, দলবদ্ধভাবে হাতি যেভাবে থাকে দলবদ্ধভাবে থাকা, সামাজিক জীব হিসাবে থাকা, যূথচারিতা। তিন হচ্ছে সমাজে আমার নিরাপত্তা দরকার, নিরাপত্তার চাহিদা, এটা কিন্তু সামাজিক চাহিদার অন্তর্গত। নিরাপত্তার চাহিদা, স্বীকৃতি, সাফল্য, সাফল্যের চাহিদা, এগুলো কিন্তু অবশ্যই আমার সামাজিক চাহিদা অন্তর্গত। ক্লিয়ার? নেক্সট যাব প্রেষণার প্রভাবক বা নির্ধারক। এরপরে আমরা যেটা করব প্রেষণার প্রভাবক বা নির্ধারক। প্রেষণার প্রভাবক কি না? প্রেষণাকে বাড়ানোর যে কথাটা বলছিলাম, প্রেষণা একটা শিশু বা একজন শিক্ষার্থী সে কতটা মোটিভেটেড হবে বা কতটা হবে না, অর্থাৎ তার যে গতিটা, প্রেষণার যে গতিটা, সেই গতিটা নির্ধারণ করার কতগুলো প্রভাবক রয়েছে। কিরকম? এক নাম্বার যে প্রভাবক সেটা হচ্ছে অনুরাগ বা আগ্রহ। আবার বলছি, এক নাম্বার যে প্রভাবকটা যেটা প্রেষণাকে সঞ্চালিত করে, তার গতিকে নির্ধারণ করে, সেটা হচ্ছে অনুরাগ বা ইন্টারেস্ট বা আগ্রহ। এটা একটা চ্যাপ্টার আমাদের, বা আগ্রহ। কেন বলতো? দেখবে যে বিষয়টার প্রতি আমাদের আগ্রহ বেশি, সেই বিষয়টার লক্ষ্য, সেই দিকের লক্ষ্য পূরণে আমাদের প্রেষণা কিন্তু বেশি কাজ করে। আর যেটার প্রতি তোমার আগ্রহ নেই, অনুরাগ কম আছে, হয়তো প্রেষণা কাজ করে বলবো না, কিন্তু প্রেষণার গতিটা কিন্তু অনেক কম। সাপোজ মনে করো তুমি ধরে নাও তুমি বাংলা পড়তে ভালোবাসো। যখন বাংলা বিষয় পড়ানো হবে তখন কিন্তু তোমার মধ্যে যে প্রেষণাটা কাজ করবে সেই চ্যাপ্টার গুলোকে শেষ করার জন্য বা সেটা বোঝার জন্য, হয়তো তুমি অঙ্ক ভালোবাসো না, অঙ্কের স্যার যখন করাচ্ছেন হয়তো বাধ্য তুমি করবে, ঠিক আছে, কিন্তু হয়তো এতটা মোটিভেশন কাজ না। তাহলে দুই নম্বর হচ্ছে কৌতূহল অর্থাৎ ভালো করে লক্ষ্য করো, কৌতূহল, যে বিষয়টার প্রতি আমাদের কৌতূহল বেশি সেটার প্রতি আমাদের প্রেষণা। আমি মনোযোগ পড়ানোর সময়ও বলবো, মনোযোগ একটা কৌতূহল বৈশিষ্ট্য। দেখবে কোনো একটা জায়গায় 5-6 জন লোক গোল করে দাঁড়িয়ে আছে, ভিতরে কি হচ্ছে তুমি জানো না, সেই জায়গায় তোমার মনোযোগটা বেশি যায় তো, এবং সেখান থেকে সেই জায়গাটায় যাওয়ার জন্য তুমি কিন্তু অনেক বেশি মোটিভ। নেক্সট হচ্ছে মূল্যবোধ অর্থাৎ ব্যক্তির এই মূল্যবোধ তার নিজের কাছে, সত্য মিথ্যা, সৎ অসৎ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, এই বিষয়বস্তু সম্পর্কে যে বোধ, সেটাই তো মূল্যবোধ। অর্থাৎ যেটার মূল্যবোধ, যে মূল্যবোধটা তোমার রয়েছে সেটার প্রতি কিন্তু তোমার প্রেষণা আসবে। তুমি যদি তোমার মধ্যে সততা থাকে, অর্থাৎ সৎ কাজের প্রতি তোমার কিন্তু প্রেষণা আসবে। তোমার মধ্যে যদি সততা না থাকে
তাহলে কিন্তু সেই সৎ কাজের প্রতি তোমার প্রেরণা আসবে না। মূল্যবোধ কিন্তু প্রেরণাকে, পয়েন্টে লিখে নেবে, মূল্যবোধ কিন্তু প্রেরণাকে নির্ধারিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে লোকাস অফ কন্ট্রোল। সিটেট অনেকবার বলেছে নিয়ন্ত্রণের কেন্দ্র, নিয়ন্ত্রণের কেন্দ্র, লোকাস অফ কন্ট্রোল অনেকবার বলেছে কি? অর্থাৎ এটা একটা সার্কেল, এটা একটা কেন্দ্র। এই লোকাস অফ কন্ট্রোল, দুটো বৃত্ত আমি একটু আঁকি তাহলে বুঝতে পারবো এখানে একটা কেন্দ্র রয়েছে। অর্থাৎ লোকাস অফ কন্ট্রোল কাকে বলবো একটু লিখে নেবে, একটু বলবো লিখে নেবে। এটা কিন্তু অনেকবার পড়েছে, সিটেটে অনেকবার পড়েছে, আরো লিখে নেওয়া যাবে। লেখো, ব্যক্তির ব্যক্তির প্রেরণা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ব্যক্তির প্রেরণা নিয়ন্ত্রণের ক্ষেত্রে মনোবিদ রোটার, রয়কার টয়াকার র। আমি আবার বলছি, সিটেতে কিন্তু লোকাস অফ কন্ট্রোল থেকে সেকেন্ড সিটেরটাতে পড়েছিল। রোটার দুই ধরনের নিয়ন্ত্রণের কেন্দ্রে, দুই ধরনের নিয়ন্ত্রণ কেন্দ্রের কথা বলেছেন। দুই ধরনের নিয়ন্ত্রণের কেন্দ্রের কথা বলেছেন। ওকে, একটা হচ্ছে বাহ্য নিয়ন্ত্রণ কেন্দ্র বা বাহ্যিক নিয়ন্ত্রণ কেন্দ্র, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কেন্দ্র, যেটা পরে আমরা পড়বো। এক্সটেন্সিভ মোটিভেশন এবং ইন্টেন্সিভ মোটিভেশনের সাথে কিছুটা রিলেশন রয়েছে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের কেন্দ্র, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের কেন্দ্র অর্থাৎ প্রেরণাটাকে নিয়ন্ত্রণ করে দুটো জিনিস, একটা হচ্ছে বাহ্যিক নিয়ন্ত্রণের কেন্দ্র, একটা হচ্ছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের কেন্দ্র, অর্থাৎ ওভারঅল নিয়ন্ত্রণের কেন্দ্র। ধরো ধরো তুমি কোনো একটা পরীক্ষায় সাকসেস পেলে না, you have not achieved your goal, achieved your success। কোনো একটা পরীক্ষায় তুমি সাকসেস পেলে না, সফলতা লাভ করলে না। তুমি যদি সেই সফলতা লাভের কারণ, সফলতা না লাভের কারণ হিসাবে ব্যর্থতার জন্য তুমি যদি বলো প্রশ্নপত্রটা কঠিন ছিল, প্রশ্নপত্রের কাঠিন্যকে তুমি দায়ী করো, তাহলে বুঝতে হবে তোমার যে লোকাস অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের কেন্দ্রটা কিন্তু এক্সটার্নাল, বাহ্যিক, অর্থাৎ পিওরলি মোটিভেটেড তুমি হতে পারোনি। আর তুমি যদি বলো যে না, এই প্রশ্নপত্র কঠিন প্রশ্নপত্রেই তো অনেকে পাস করেছে বাবা, অনেকে সফলতা পেয়েছে, তাহলে ওই পরীক্ষার সেই জায়গায় পৌঁছানোর জন্য যে পরিমাণ মোটিভেশনটা আমার দরকার ছিল, যে পরিমাণ প্রস্তুতিটা আমার দরকার ছিল, সেটা আমি নিশ্চয়ই নিতে পারিনি। সেটা কিন্তু তোমার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের কেন্দ্র। কেন না, যদি তুমি এটাকে দায়ী করো, তুমি নেক্সট টাইম যখন এক্সাম দেবে কি হবে? নেক্সট টাইম এক্সামের ক্ষেত্রে কি হবে? তোমার মনে এরকমই তৈরি হয়ে যাবে কি, যদি প্রশ্নপত্র মোটামুটি হয় তাহলে আমি সফলতা পাবো, যদি প্রশ্নপত্র খুব কঠিন হয়ে যায় আমি সফলতা পাবো না। ঠিক তো? হবে না? হবে না বলো আমাকে। হবে। আর যদি লোকাস অফ কন্ট্রোলটা মোটিভেশনের যদি অভ্যন্তরীণ হয়, তাহলে তুমি কি বলবে? কি আসবে তোমার মধ্যে? মোটিভেশনটা কেমন আসবে? প্রশ্নপত্র কঠিন হলো না জটিল হলো, আমি
আমার আমার প্রস্তুতির মধ্যে কোনো ঘাটতি ছিল, কি ঘাটতি ছিল সেটাকে আমি আগে কি করব, সিক আউট করবো, সার্চ আউট করব, সর্টিং করব, বেছে নেব যে এটা আমার ঘাটতি ছিল, এই সাবজেক্টটাই বা এই টপিকসে আমার ঘাটতি ছিল, আমি তখন এটা ভালো করে বুঝিনি। এরপরে আমাকে নেক্সট টাইম প্রশ্নপত্র কি হবে সেটা সবার জন্যই হবে, আমাকে কিন্তু কি করতে হবে, সেই লেভেলের প্রিপারেশন। এটা যখন তোমাকে মোটিভেটেড করবে তখন সেই মোটিভেশনের কেন্দ্রটা হবে অভ্যন্তরীণ। আর যদি প্রথমেই গল্প এখানটাতে করে দাও তাহলে তোমার সেই মোটিভেশনের কেন্দ্র হবে বাচ্চা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ক্লিয়ার? আবার একটা উদাহরণ দিই, এটা অন্যভাবেও ব্যক্ত করা যায় যে একজন পরীক্ষা দেবে, সে যদি এভাবে হবে যে আমাকে সাবজেক্টটাকে ভালোবেসে পড়তে হবে একবার অন্তর থেকে, আর একজন পরীক্ষা দেবে কি কতগুলো প্রশ্ন আমাকে করে নিয়ে যেতে হবে, এটা কিন্তু বাইরে থেকে। যাই হোক, নেক্সট আর একটা মোটিভেশনের আর একটা জিনিস মোটিভেশনকে নির্ধারিত করে, এটাও মনে রাখবে, লার্ন হেল্পলেসনেস কথা, এটাও সিটেতে অনেকবার দিয়েছি, ঠিক আছে? ব্যাকওয়ার্ড হেল্পলেস, বাংলা টার্মটাকে বলা হয় অর্জিত অসহায়। এতগুলো কথা আমি বললাম ঠিক, কিন্তু তার সাথে সাথে এটাও আমি দেখেছি, আমার স্টুডেন্ট আছে সত্যিকারে এটাও আমি দেখেছি কি অর্জিত অসহায়তা কি। কোনো ব্যক্তি কোনো কাজে যদি বারবার অসফল হয় মোটিভেশন থাকে, থাকে না নয়, কম হোক বেশি হোক থাকে, কিন্তু বারবার অসহায় হলে, বারবার যখন সে ব্যর্থ হয় তখন সেই কাজটার প্রতি তার একটা কি হয়ে যায়, মোটিভেশনের অভাব, আগ্রহ হারিয়ে যায়। কথাটা আমি আগ্রহ চ্যাপ্টারে বলবো, এখানে বলবো তার কোথাও না কোথাও একটা ল্যাক অফ মোটিভেশন দেখা যায়, মনে আমার হবে না, তাড়না আছে, চাহিদা আছে, তাড়নাও হচ্ছে, কিন্তু যখন সেই টার্গেট পূরণে একটু না একটু কোথাও না কোথাও সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয় তখন তার মধ্যে একটা অসহায়তা আছে, এটাকে বলা হয় অর্জিত অসহায়তা বা অসহায়তা। এটাও কিন্তু নির্ধারণ করে। আর তুমি যখন দেখবে যে মোটিভেশন সত্ত্বেও, আমি 2-3 বার মোটিভেশন সত্ত্বেও আমি ব্যর্থতা আসছে, তখন তোমার মধ্যে কি হবে, মনে হয় আমার দ্বারা হবে না, অর্থাৎ কোথাও না কোথাও সেই মোটিভেশনটা নিচে নেমে যাবে, এটাকে আমরা বলবো অর্জিত অসহায়ত্ব। ক্লিয়ার? নেক্সট আসি আমি আর একটা পরে আসছি, মোটিভেশনের জন্য জীবন আদর্শ, এটাও প্রভাব, এটা আমাদের ক্লাসরুমে কাজে লাগে। ক্লাসরুমের ক্ষেত্রে এবার কোশ্চেন অনেকবার এসেছে, ক্লাসরুমের ক্ষেত্রে দেখবে আমরা মনীষীদের জীবনী আলোচনা করি, যে দেখো এই মনীষীটা এত সফলতা এত ব্যর্থ হয়েছে, আমরা অনেক সময় বলি না আইনস্টাইনের গল্প করি, যে অঙ্কে 0 পেয়েছিল সে আইনস্টাইন হয়েছে, অর্থাৎ জীবন আদর্শ। এই জীবন আদর্শ কিন্তু মোটিভেশনের অনেকটা ভালো মানুষের জীবন আদর্শ পাঠ, দেখি বোধহয় আগের বারের কোশ্চেনেই পড়েছিল, জাস্ট এই যে 2022-এর কোশ্চেন মোটিভেশন থেকে যে কোশ্চেনটা পড়েছিল বা প্যাডাগজি কোশ্চেনে পড়েছিল যে ক্লাসরুমে প্রেরণা বৃদ্ধির জন্য আপনি কি করবেন, এরকম একটা কোশ্চেন পড়েছিল, দেখবে অবশ্যই জীবন আদর্শ, অর্থাৎ ব্যক্তির জীবন আদর্শ পেশনার নির্দেশক হিসেবে কাজ করে। কোন ব্যক্তির উদাহরণ, কোন ব্যক্তির জীবন আদর্শ যদি আমরা ধরতে পারি, যে দেখো এই ব্যক্তির, অনেক সময় আমাদের বলেন, আমরাও তো বলি এই দেখ ও পাস করেছে, ওকে মঙ্গল গ্রহ থেকে এসছে, আমি তো অনেকবার, আর অনেকে কোনো ছেলে বলে স্যার ওর বুদ্ধি আছে, আমি এই ওকে মঙ্গল গ্রহ থেকে এসছে, ওর বুদ্ধি আছে বলছিস না, ওর জেনেটিক কোড আলাদা, মানুষই তো বটে, আরে বাবা পাচ্ছে ও পেরেছে তুই পারবি না কেন, ও পড়াশোনা করছে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা, তুই করছিস না। অর্থাৎ উদাহরণ দেওয়া। আইনস্টাইনে যখন আমরা কোনো একটা ভালো কাজে মোটিভেট করতে চাই, আমরা দেবে বিদ্যাসাগর, রামমোহন ইত্যাদি, বিবেকানন্দ, কালাম, এই যে একটু আগে বলছিলাম, অর্থাৎ এটাও কিন্তু মোটিভেশনকে ত্বরান্বিত করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাফল্য। দেখবে আমরা কথা বলি যে একটা চাকরি পাইছে অনেকগুলো চাকরি পেয়েছে, বলি না,
যে ও একটা চাকরি পেয়েছে, এরপর চাকরি পেয়েছে, কথা অ্যাকচুয়ালি সে দেখেছে যে সফল হয়েছে, দেখেছে যে এইভাবে করলে সফলতা পাওয়া যায়। একটা সাফল্য লিডস টু, মানে একটা কথাই বলে থাকে, এ ওয়ান সাকসেস লিডস টু অ্যানাদার সাকসেস। তুমি জীবনে যদি একবার সফল হয়ে যাও, দেখবে তারপরে কিন্তু প্রতি ক্ষেত্রে দেখবে সফল হয়ে যাবে। হয়, এটা হয়। অর্থাৎ আমাদের মোটিভেশন, একটা সফলতা এলে সে যাই বলো না কেন, একটা মোটিভেশন আমাদের অনেক বেশি চলে আসে। নেক্সট অবশ্যই, নেক্সট কি, পরিবেশ। পরিবেশ আমরা ব্যক্তির পারিবারিক পরিবেশ, সামাজিক পরিবেশ, যাই বলো না কেন, বৃহত্তর পরিবেশ কিন্তু ব্যক্তির মোটিভেশনে কি করে, সাহায্য করে। ঠিক আছে, বলো বোঝা গেল না জানি না।